আপনি নিজেই কিন্তু এলাকায় গিয়ে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল করছেন। আমার নিজের ঝিনাইদহ জেলাতে এনসিপি তারা আওয়ামী লীগের দামি এমপিদেরকে প্রোটেকশন দিচ্ছে আমার নিজের জেলাতে। আর সার্জিস ওই এলাকায় কিভাবে আওয়ামী লীগের কোন নেতার সাথে ঘুরতেছে, ছবি তুলতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। আওয়ামী লীগের এমপির যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন। কারা করতেছে? বলা হচ্ছে যে অমুক দল তমুক দল। আরে ভাই, অমুক দল তমুক দল যত না আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছে, তার থেকে তো বেশি আপনারা বলতেছেন, আমরা বলতেছি, মানে এনসিপি বলতেছে, গণ অধিকার পরিষদ বলতেছে। গণ অধিকার পরিষদ সর্বোচ্চ চেষ্টা করতেছে আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই কাছে তারা না ভিড়তে পারে। আমার জেলায় খোঁজ নিয়ে দেখেন, আমি তো দলের সেকেন্ড ইন কমান্ড, ডিপি নুরুল হক নুরের জেলায় খোঁজ নিয়ে দেখেন, কিন্তু এনসিপির শীর্ষ নেতা আপনার সাজিদ আলমের জেলায় যদি এই ঘটনা ঘটে, আওয়ামী লীগের নিষিদ্ধের গরম বক্তব্য দেন, আর আপনি এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জড়ো করে সমাবেশ করেন, এই যে দ্বিচারিতা, এই কারণেই তো প্রশ্নটা আসতেছে যে আপনি দ্বিচারিতা কেন করতেছেন। ঠিক আছে, আপনার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সার্জিসের ছিল, গত বছরও ব্যাপকভাবে তিনি ভাইরাল হয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করে। এই বছর তো শেখ হাসিনার পতনের সময় বঙ্গবন্ধু তো প্রাসঙ্গিক না, তাকে তো 75-এই তাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তার মানে এখন কেন আপনি বঙ্গবন্ধুর মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলছেন? মুজিব নামটি যে আপনি জিকিরের মতন করে আপনি জপলেন গত বছর, সেই মুজিব আপনার কাছে হঠাৎ করে কি এমন খারাপ হয়ে গেল যে তার মুজিববাদী সংবিধান, মুজিবের বিরুদ্ধে বলতেছেন? এই যে দ্বিচারিতাগুলো, এগুলো তো আমাদের সামনে আসলে আসা দরকার। বঙ্গবন্ধুর বন্দনা করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আপনি ঢাকায় রাজপথ গরম করছেন। আসলে তারা আদৌ নির্বাচন চায় কিনা সেটি নিয়েই অনেকের সন্দেহ আছে। যেমন তাদের 3 জন প্রতিনিধি, তারা কিন্তু বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মেনেই শপথ নিয়েছে। তখন যদি তারা বলতো যে আমরা এই সংবিধান মানি না, এই সংবিধান মেনে আমরা শপথ নিব না, নির্বাচন চাই, এরপরে নতুন সংবিধান হবে, দেন আমরা শপথ নিব, তাহলে আমি তাদের এই বর্তমান যে কর্মযোগ্য আচরণ এইগুলোকে আমি সমর্থন দিতাম। কিন্তু আমি যেটি দেখছি যে তারা এক এক সময় এক এক কথা বলছে। এই নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটা সময় বলেছেন শুরুতে যে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে চাই। এখন সেই জায়গা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, তারা এখন বলছে যে আমরা এখন গণপরিষদ নির্বাচন চাই। দেখেন, আমি কিন্তু যেহেতু পলিটিক্স করি, সব কথা আমাকে খেয়াল রাখতে হয়। তাদের এক একজন কিন্তু এক এক কথা বলছে। নাহিদ গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে চাচ্ছে, অন্যরা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছে। এখন কার কথা আমি গ্রহণ করব? আবার এটিও আছে, দেখেন, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ, তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থানের সব থেকে বড় মুখপাত্র, যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, তিনি কি করলেন? তিনি গণহত্যার বিচার শেষ করলেন না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটা শেষ করলেন না, তিনি রাষ্ট্র সংস্কারের কাজটা শেষ না করে তিনি পদত্যাগ করলেন। এখন বাংলাদেশে যদি আগামীতে রাষ্ট্র সংস্কার না হয়, গণহত্যার বিচার না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, দায়টা কি নাহিদ ইসলাম তাকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে, কারণ ওই সময় তিনি এই ম্যান্ডেট করে কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। এক, দ্বিতীয়ত যারা ছাত্র উপদেষ্টা ছিল তারা কিন্তু ওই সময় বলেছিল যে যারা সরকারে যাবে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার স্পষ্ট মনে আছে, ওই সময় কিন্তু অনেকে সে ধরনের পোস্ট করেছিলেন। নাহিদ ইসলাম আগামী নির্বাচনে কি অংশ নিবে না? নাহিদ ইসলাম কিন্তু, যদি আপনি নৈতিকভাবে বলেন, তাহলে নাহিদ কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে পারে না। এমনকি আমরা শুনছি যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, তারাও আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিবে। এটা তাহলে কেমন হয়ে গেল না? তারা নিজেরাই বলেছিল যারা সরকারে যাবে তারা কিন্তু নির্বাচনে। ওই সময় সার্জিস আলম একটি পোস্ট করেছিলেন যে আসিফ এবং আপনার নাহিদ তারা অনেক বড় স্যাক্রিফাইস করেছে, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন। তো দেখেন, এই কথাগুলো এখন আপনি কাকে শোনাবেন, কাকে বলবেন? মানুষকে নানান সময় নানান ধরনের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচনটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গণতন্ত্র চান, আপনাকে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে ওইটাই সব থেকে বড় রাষ্ট্র সংস্কার। আর গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না চালু করে আপনি নানান ধরনের কথা বলতে থাকেন, তাহলে ওই সংস্কার দিয়ে জনগণের কিচ্ছু হবে না। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলেছি যে আপা, এত দলিল দস্তাবেজ তৈরি করে কোনো সংস্কার হয় না। ডক্টর ইউনূস স্যার 1 সপ্তাহ ধরে একটি জাতীয় সংলাপ করবে, 1 সপ্তাহ ব্যাপী। সেখানে ন্যূনতম বলেন বা সর্বোচ্চ বলেন
কতটুকু বিষয়ে মানুষ একমত হয়, কতটুকু বিষয়ে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার একমত হয়, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, যখন তারা কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে, আমাদের মতামতগুলো নিয়েছে না? নিয়েছে তো, বিএনপি নিয়েছে, আমাদের নিয়েছে, অন্যান্য স্টেক হোল্ডারে নিয়েছে, সাধারণ মানুষের নিয়েছে। সেই জায়গা থেকে আমরা কতটুকু বিষয়ে একমত হলাম, সেই বিষয়গুলোকে সামনে এনেই তো রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা তৈরি করতে পারতো। সেটি না করে তারা কি করলো? তারা মূলত লেন্দি করতে চায়। দেখেন, এই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমি নাম সহ বলতে পারি, তাদেরকে আমি নিজে টেলিফোন করেছি যে আপা একটু আসেন না প্লিজ, আমরা সংগ্রাম করছি, আপনারা আমাদের এই সংগ্রামে যুক্ত হলে, একটু প্রোগ্রামে আসলে আমাদের প্রোগ্রামটা একটু মিডিয়াতে আসে। অনেক স্যারকে, এখন উপদেষ্টা হয়েছে না, আমি নাম ধরে বলতে পারি, হ্যাঁ, আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে আসুক, আমি বলবো। তারা কিন্তু আসে নাই, তারা এখন এই বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়েছে। হোয়াট ইজ দিস? যাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, তারা তো প্রথম আলোতে কলাম লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে। তারা কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? আপনি বলেন তো, এদেরকে আপনি কেন সরাচ্ছেন না? যারা ফেসবুকে পোস্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, সেই ব্যক্তিকে ছাত্ররাই উপদেষ্টা বানিয়েছে, 3 জন ছাত্র উপদেষ্টা বানিয়েছে, অমুক তমকের 10 হয়। কিন্তু আসলেই তো ফারুকীকে আসিফ, নাহিদ এবং মাহফুজ মিলে উপদেষ্টা বানিয়েছে। এই খবর কি মনিরা শারমিন তারা মনে করে না আমরা আসলে তাদেরকে উপদেষ্টা বানাইনি? তাহলে তারা প্রতিবাদ করুক, বলুক যে আমরা বানাইনি, আমরা তাদের সরিয়ে দিতে চাই। নুরুল হক নূরের যে বিষয়টি বলেছে, দেখেন, নুরুল হক নূর ওই সময় কিন্তু আমরা আসলে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ছাত্র সংগঠনের ঘোষণাও দিই নাই। ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা কোটা আন্দোলনের পরে আমরা ডাকসুতে ইলেকশন করেছি। আমরা কিন্তু ওই সময় কোনো ছাত্র সংগঠন না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ফোর্স না, শক্তি না, আমরা একটি সামাজিক আন্দোলন করেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা যখন ছাত্র সংগঠন গঠন করলাম, তার পরবর্তীতে আসলে আমাদের আচরণটা কেমন? আমরা যখন রাজনীতি করতে নামলাম, তখন কিন্তু সারা দেশে আওয়ামী লীগ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। দেন আমরা কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি নিশ্চয়ই, আপনি সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন, সারা বাংলাদেশে যখন বিএনপি জামাত মাঠে নামতে পারে না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নুরুল হক নূর, রাশেদ খান, এই 10-15টা ছেলে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ওই নিভু নিভু করে আমরা 10-15 জন মার খাইতাম, আবার যাইতাম, মার খাইতাম, আবার যাইতাম। এখন অনেক বড় বড় বিপ্লবী আছে, আমরা কিন্তু তাদেরকে পাশে পাইনি। তো আমরা কিন্তু আমাদের চেষ্টাটা আমরা চালিয়ে গিয়েছি। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে গিয়ে, এবং এই চেষ্টার মধ্যে কি নুরুল হক নূর কখনো আপনার শেখ হাসিনার সাথে আপোষ করেছে নাকি আমরা আপোষ করেছি? আমরা কিন্তু আপোষ করি নাই। আমরা 24 সালের ইলেকশনে আমাদেরকে এমপি বানানোর জন্য শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি ডিজিএফআই যে পলিটিক্যাল হেড ছিল মেজর ইব্রাহিম, কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ইলেকশনে চলে গেছে, আমি আর নুরুল হক নূর কিন্তু ইলেকশনে যাইনি। অর্থাৎ আমরা যখন সামাজিক একটা প্ল্যাটফর্মে ছিলাম তখনকার চিত্র আর বর্তমানে তারপর সংগঠন করার পরে চিত্র, এইটা আপনাকে বিবেচনা করতে হবে। রাশেদ, এটা একটু স্পষ্ট করবেন যে কে কিভাবে আপনাদেরকে এমপি বানানোর চেষ্টা করেছিল, কে প্রস্তাবটা করেছিল, প্রস্তাবটা কি ছিল? আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন, শেখ হাসিনা কিন্তু সমস্ত পলিটিক্স ডিজিএফআই এর মাধ্যমে কন্ট্রোল করত। আমার যেটা অভিজ্ঞতা, আমি আপনাকে বলে দিয়েছি যে ওই সময় ডিজিএফআই যিনি পলিটিক্যাল হেড ছিলেন, তার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং মেজর ইব্রাহিম সহ অনেককে এমপি বানানো হয়েছে। ঠিক তার মাধ্যমে আমাদেরকেও একইভাবে কিন্তু এমপি বানানো হয়েছিল। তো আপনি ডিজিএফআই ওই সময় পলিটিক্যাল হেড কে ছিল, আপনি সাংবাদিক হিসেবে আপনি খুব সহজেই, আমি এটা সরাসরি নাম না বলে আপনি এটা খোঁজ নিয়েন, আপনার এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে। তো যাই হোক, আমি আমার পরবর্তী প্রশ্নের নির্বাচনে যেটি আপনি করলেন, আমি কিন্তু বলে দিয়েছি, আপনি নামটা খুব সহজ, আপনি পরবর্তীতে আমি না হয় বের করলাম, আমার দর্শকরাও জেনে যেতে পারতো আপনাদেরকে কে প্রস্তাব করেছিল, কি প্রস্তাব করেছিল। বলি, এতটুকু কিউরিয়াস দর্শকদের এতটুকু দায়িত্ব নামটা বের করা, তো সব বলে দিলে তো খুব সহজ হয়ে গেল। একটু না হয় কঠিন ভাবে তারা নামটা বের করুক, খুব সহজ। যাই হোক, আমি পরবর্তী নির্বাচন নিয়ে বলি। দেখেন, নির্বাচনটা বাংলাদেশে হওয়া দরকার। এখন এই সরকারকে গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল। ওই যে মনিরা শারমিন বললো না, আমরা কিন্তু টাইম ফ্রেম দিচ্ছি না, কিন্তু আমরা বলেছিলাম 2 বছর থাকেন। সরকার যদিও 1.5 বছরের কথা বলছিল, তো থাকেন, আপনি রাষ্ট্র সংস্কার করেন, গণহত্যার বিচার করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলেছেন বিবিসি সাক্ষাৎকারে, রাষ্ট্র সংস্কার এখনো শুরুই করেন নাই। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এখন ইউনূস স্যার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না,
রাষ্ট্র সংস্কার শুরু করছেন না। মনির শারমিন নিজেই কিন্তু এই টকশোতে বলেছে যে দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি। দেন প্রায় বছরের কাছাকাছি, মানে কি 7 মাস কিন্তু অতিবাহিত হয়ে 8 মাস শেষ না, আপনি এখনো গণহত্যার বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারেননি। আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে যেতে পারেননি। দেন আমি আপনাকে আর কত সময় দেব? মানে ওই যে একটা কথা আছে না গ্রামে, যে দুধ দিয়া গরুর আপনার দাঁত দেখলে বোঝা যায় দিবে কি দিবে না। তো বিষয়টা ইউনূস সরকার, ইউনূস স্যারের জনপ্রিয়তা আছে, তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের যথেষ্ট অযোগ্যতা, অদক্ষতা আওয়ামী লীগের প্রতি পীড়িত রয়েছে। এবং আমি নিজে সাক্ষী, এতটুকু বলি, এই সরকারের 2 জন উপদেষ্টা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে, আপনি জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, সাবের এবং মান্নানকে জামিন করিয়েছে। এবং সেই 2 জন উপদেষ্টা আপনার মানে এই যে 2 জন ছাত্র উপদেষ্টা বা 3 জন ছিল, আমি বললাম না একটু কষ্ট করে জানতে হবে, সব বলে দিলে তো কিউরিওসিটি থাকবে না। কষ্ট করায় না রাশেদ খান, কষ্ট করায় না, যেটা বলছেন আপনি একটু স্পষ্ট করে বলেন। মনির, আচ্ছা আমি আগের বক্তব্যে বলেছি, সেটা হলো আপনার আদিলুর রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ানা আপা, এই 2 জন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, তারা 2 জন স্বরাষ্ট্র উপদেষ্টাতে জিজ্ঞেস করেন, তারা 2 জন সাবের এবং মান্নানের জামিন করিয়েছে। এই উপদেষ্টা পরিষদ, যাদের বিষয়ে কিন্তু মানুষের খুব প্রশংসা আছে যে না এই 2 জনের ব্যাপারে কোনো বিতর্ক নাই, কিন্তু আমি নিজে বলছি হ্যাঁ তারা 2 জন কিন্তু জামিন করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আরেকজন এমপির জামিন করানোর ক্ষেত্রে আরেকজন এমপি ভূমিকা রেখেছে। আমরা যদি পলিটিক্স করি আপা, আমাদের 18 সাল থেকে আমাদের দেখতেছেন রাষ্ট্রের বিভিন্ন আপনার বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ব্যক্তির সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, বিরোধী দলের ফেসিবাদ বিরোধী লড়াই যেতে একসাথে করেছি, সব জায়গায় আছে, ছাত্র বলেন এনসিপি বলেন, সেখানেও আমরা একসাথে অনেকে আন্দোলন সংগ্রাম, সব জায়গা থেকে মোটামুটি কেউ না কেউ, মনে করেন আপনার বান্ধবী খুব ক্লোজ, আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার তথ্য ফাঁস করে, তো ওই তথ্যগুলো আসে। এই জন্যই বলতেছি যা কিছু হচ্ছে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার ভালো কিছু করতেছে। এই সরকারের উপরে দেখেন, যারা দূর থেকে দেখতেছে তারা মনে করতেছে সরকার ভালো করতেছে, কিন্তু ওই যে বললাম না, টেলিফোন দিয়ে বলেছে আপা স্যার একটু প্লিজ আসেন না আমাদের সাথে একটু প্রতিবাদে শামিল হন, আসেন নাই, তারা হয়ে গেছে উপদেষ্টা। আপনি কল্পনা করতেছেন? এই হচ্ছে এই সরকারের অবস্থা। এই সরকারকে আমি মনে করি এই সরকারের টাইমের ব্যাপারে কেউ কথা বলতো না যদি এই সরকার রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের যে 1 নম্বর উপাদান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটি করত। যখন আওয়ামী লীগকে আমি জেনে গিয়েছি, দেখেন আমেরিকা, ইউরোপ, অন্যান্য দেশের কিন্তু বা জাতিসংঘ সবাই কিন্তু মোটামুটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক সেই ব্যাপারে তারা কিন্তু একমত পোষণ করে নাই। এই দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণহত্যা হয়েছে, জাতিসংঘ স্বীকার করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক সেই ব্যাপারে আবার তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে না। তার মানে ইউনূস স্যার মনে করছে একটি চাপ আছে, এই চাপের কারণে তিনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। মানে আওয়ামী লীগকে যদি এই বিদেশিদের চাপের কারণে নিষিদ্ধ না করে, তাহলে আমি এই সরকারকে কেন এত সাপোর্ট দিব? কেন 2 বছরের জন্য থাকুক, 5 বছরের জন্য থাকুক, এত গল্প বলে বেড়াবো? আমাকে হাত বেঁধে চোখ বেঁধে, মনিরা শারমিন তো জানে ওই সময় আমার মা কিভাবে রাস্তায় কাজ করতে কান্নাকাটি করেছে, কিভাবে আহাজারি করেছে, কত আপনি নিজেও জানেন সাংবাদিক হিসেবে। ওই সময় তো আপনি ডিবিসিতে ছিলেন। দেখেন আমাকে হাত বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখের ভিতর গামছা ঢুকিয়ে এডিসি সাইবার ক্রাইম ইউনিটের এডিসি ইশতিয়াক, হ্যাঁ, যিনি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় দিয়েছিল, ওনার বাবার নামটি ভুলে গিয়েছি, বাট এডিসি ইশতিয়াক, আমি সম্প্রতি খবর পেলাম যে তাকে খাগড়াছড়িতে, আপনার পরবর্তীতে খাগড়াছড়িতে তাকে আপনার ট্রান্সফার করা হয়েছে বা বদলি করা হয়েছে। আমাদেরকে এত নির্যাতন করেছে যে দল, সেই দলকে আপনি কিভাবে সাপোর্ট দেন? সেই দল আগামী নির্বাচনে অংশ নিবে, প্রধান উপদেষ্টা এই কথা কিভাবে বলে? এখন দেখেন যেটি এখন এই মুহূর্তে শুরু হয়েছে, এনসিপিতে যেহেতু এই সরকারের টিমটা ভোগ করতেছে, মানে এই সরকারের সুবিধা ভোগ করতেছে, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু বিদেশিদের কাছে এনসিপির প্রশংসা অগ্রিম করে এসেছে, শুভকামনা, এটি তো অসত্য না। দ্বিতীয়ত এই সরকারের মুখপাত্র যাকে বলা হয় প্রেস সচিব, তিনি বলেছেন যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হবে। এরপরে আমি দেখেছি যে অন্যান্য উপদেষ্টারা মোটামুটি ভালোই আশীর্বাদ জানিয়েছে। এখন গণ অভ্যুত্থান কি শুধুমাত্র এনসিপির আমাদের ভাই বন্ধুরা এককভাবে করেছে? বিএনপির ভূমিকা নাই, জামাতের নাই, সাংবাদিকদের নাই, আইনজীবীদের নাই, প্রাইভেটের নাই, 7 কলেজের নাই, অন্যদের নাই। 3 জন উপদেষ্টা আপনার ঢাবি থেকে বানাইতে হবে। আমিও তো ঢাবির, আপনিও ঢাবির, মনিরাও ঢাবির। এই যে আমরা সংকীর্ণতার মধ্যে বসবাস করছি, এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার একটি জাতীয় ঐক্যের বিষয়। 1 সপ্তাহ টেবিলে বসে সেই রাষ্ট্র সংস্কার করা যেত। আমি আমার আগের বক্তব্যেই বলেছি, এনসিপি যারা, তারা দামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের মাধ্যমে বিভিন্ন অর্থ যোগানো আসছে। কি বলবো, আমরা তো একসাথে রাজনীতি করেছি। আমি চাইলেও তো
ডামি এমপিদের সহযোগিতা, আমার পরিচিতি নাই, অবস্থান নাই, আমি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতে পারতাম না, কিন্তু কেন করি না? কারণ আমার নৈতিকতার সাথে যায় না যে আওয়ামী লীগ আমাকে হাত বেঁধে চোখ বেঁধে পিটিয়েছে, আমি তার মানে ভাগ বাটোয়ারা নিব, তার আশ্রয় প্রশ্রয় দিব। এটা কি হইতে পারে? হইতে পারে না, কিন্তু এটা হচ্ছে। এটা হচ্ছে আপা, হিস্ট্রি তো অনেক ভিতরে লুকিয়ে আছে, সব হিস্ট্রি তো বলতে পারে না। হ্যাঁ, এখন যারা এগুলো করছে তাদের সম্পর্কে তো আমি মনে করি আমাদের যারা ছাত্র উপদেষ্টারা আছে তারাও জানে, তারা আপনার 9 দফাকে 8 দফা বানিয়েছিল, সবাই জানে। তো এখন এইগুলো তো মানে সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধর কথা ঢাকায় আপনি বলতেছেন, আর এলাকায় গিয়ে আওয়ামী লীগকে নিয়ে প্রোটেকশন দিতেছেন, তাদের মিছিল মিটিং করতেছেন, এগুলো আসলে বিএনপি করতেছে। আপনি বিএনপি কে তো বলতেছেন যে বিএনপি কে পুরাতন রাজনৈতিক দল বা অন্যরা করতেছে, কিন্তু আপনার সাথে তো এটা যাইতেছে না। আর আপনি অভ্যুত্থানের নায়ক, আওয়ামী লীগ পুলিশকে বলেন, অন্যান্য বাহিনীকে বলেন, এমন ভাবে ছাত্রলীগ দিয়ে আসলে লাঠিয়াল বাহিনী বানিয়েছিল।